সামনে বড়দিন পেরিয়ে এসছে আমরা, এবং তারপর রয়েছে 31শে ডিসেম্বর। আর এই সময় থেকে একটা ছুটির আবহ কোথাও চলে। আর এই সময় দাঁড়িয়ে মনে পড়ে ঠিক কদিন আগে বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিট কেমন ছিল। বড়দিনের পার্ক স্ট্রিট মনে পড়ছে আপনাদের? চারিদিকে শুধু মানুষের ভিড়, উৎসবে মত্ত বাঙালি। ভিড় যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আমরা আসলে হয়তো অনেকেই ধরে নিয়েছিলাম যে করোনা চলে গিয়েছে। সত্যি কি তাই? যদি তাই হয় তাহলে রোজ কি করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা? পাল্লা দিয়ে বাড়ছে ওমাইক্রন আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে যদি স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনের দিকে নজর রাখি আমরা, তাহলে কি দেখব? স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 6,358 জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এর আগের দিন দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন 6,531 জন। এর জেরে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,47,99,691। এদিকে গত 24 ঘন্টায় দেশে ওমাইক্রনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে, সেটা বেড়ে দাঁড়িয়েছে 653। এর আগের দিন সংখ্যাটা ছিল 578। ফলে অসাবধানতার কোনো সুযোগই কিন্তু ভয়াবহ আকার নিতে পারে, কোনো সুযোগই নেই। ইনফ্যাক্ট এই জায়গা থেকে প্রশ্ন উঠছে সাধারণ মনে যে টিকা নেওয়া মানেই কি করোনা হবে না, এমন নিশ্চয়তা আছে? এমন নিশ্চয়তা তো দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকেই ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছেন। টিকা ঝুঁকি কমিয়ে দিতে পারে, কিন্তু টিকা নিলেই যে আপনি পুরোপুরি বিপদমুক্ত হবেন তা কিন্তু নয়। আর এখানে সাধারণ মানুষের মনে আরো একটি প্রশ্ন উঠছে, তাহলে কোভিড আবহে সব থেকে বড় এবং লাভজনক ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কি স্বাস্থ্য? এখন আমাদের সাথে টিকা রয়েছে, তবুও কেন আমরা আশঙ্কা মুক্ত হতে পারছি না? কোভিডকে ঘিরে স্বাস্থ্য বাণিজ্যের দিকটাও কিন্তু আমাদের ভাবিয়ে তুলেছে। শুধু তাই নয়, কোভিডের জন্য দেশের অর্থনীতিতে একবার ধাক্কা লেগে গিয়েছে। তৃতীয় ঢেউ এলে আরো একবার কি দেশের অর্থনীতি টালমাটাল হতে পারে? তাহলে কি আরো একবার লকডাউনের হাতছানি? সব মিলিয়ে কোভিডের সঙ্গে জড়িয়ে গিয়েছে অর্থনীতিও। আর এসবের মধ্যেই করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজকে সকালে আমরা এক্সক্লুসিভ সেই খবর ব্রেক করি। প্রথম খবর রিপাবলিক বাংলাতেই দেখানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি করোনা আক্রান্ত। বিসিসিআই সভাপতি গতকাল রাতে তার করোনা পরীক্ষা হয় এবং ভাইরাসের পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। উডল্যান্ডস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবরও পাই আমরা। সৌরভের ভাইরাল লোড 19.5। চিকিৎসকরা জানিয়েছেন যে সৌরভ আপাতত স্থিতিশীল। বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সাম্প্রতিক সময় বিদেশ যাত্রাও করেননি তিনি, তবে নিয়মিত রিয়েলিটি শো এর শুটিং করেছেন মহারাজ। সম্প্রতি একটি বাংলা ছবির প্রিমিয়ারেও গিয়েছিলেন তিনি। ওমাইক্রন আতঙ্কের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ। সংক্রমিত করোনা ভাইরাস ওমাইক্রন কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। জিনোম সিকোয়েন্সিং এর জন্য নমুনাও পাঠানো হয়েছে ল্যাবে। আর এই সমস্ত ঘটনা যখন ঘটে চলছে, তখন সব মিলিয়ে ঘুরে ফিরে সেই একটা বিষয় আসছে যা চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে আমরা আমাদেরকে নিয়ে আদৌ কতটা সচেতন। আজকে সত্যি বছর শেষে ঘুরে ফিরে প্রশ্নগুলো তোলা ভীষণ রকম প্রাসঙ্গিক, সোজাসুজি। কারণ একটা বছর শুধু নয়, প্রায় 2খানা বছর আমরা শেষ করতে চললাম এই করোনা নিয়ে। করোনার সঙ্গে সহবাস করতে করতে দুটো বছর অতিক্রান্ত হয়ে গেল। আজও কি আমাদের বোধোদয় হলো? এবং সব মিলিয়ে মানুষ যেভাবে 2 বছর নিজেদেরকে কোথাও একদম পাঁচিলের মধ্যে ঢেকে রেখে 4 দেওয়ালের মধ্যে আটকে রেখেছিলেন, সেখান থেকে আদৌ কি মুক্তি পেলাম আমরা, নাকি আরো বড়সড় কোনো ভয় আগামী বছর আমাদের জন্য অপেক্ষা করছে? করোনা ভাইরাস মানুষের পরিচয় দেখে হয় না, তাই বড়দিনের হুল্লোড় আর ঠিক থেকে ভিড়ের পর এখন ভাবাচ্ছে সত্যি বর্ষবরণের উৎসব। কারণ ইতিমধ্যে উৎসব উদযাপনে রাজ্যে শিথিল হয়েছে নাইট কারফিউ, আর শিথিল করা হয়েছে কোভিড বিধিও। শুধু রাজ্যের দিকে তাকালেই হবে না, আমরা দেখেছি কিভাবে যোগী রাজ্য উত্তরপ্রদেশেও কোভিড আবহে কুম্ভ মেলা হয়েছে। এবারও সেই কুম্ভের প্রস্তুতি চলছে। আমাদের রাজ্য চলছে গঙ্গাসাগরের প্রস্তুতি, পাশাপাশি বর্ষবরণের প্রস্তুতি। বর্তমানে উত্তরপ্রদেশে ভোটও চলছে, সভা সমাবেশ হয়েছে। ফলে রাজ্য হোক কি কেন্দ্র, প্রশ্নের মুখে থাকছে দুদিকের ভূমিকাই। ভোট বিরতি নেয় না,
মেলা বিরতি নেয় না, উৎসব বিরতি নেয় না। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, করোনা কি বিরতি নিচ্ছে, ইনিংস শেষ করছে? ওমাইক্রন তো বিরতি নেয় না। তাহলে এই মুহূর্তে সত্যি সত্যি মানুষ কি করবে, কোন পথে হাঁটতে শুরু করবে? আজকে এই সোজাসুজি প্রশ্নগুলো রাখবো আমি। আমাদের সঙ্গে নিঃসন্দেহে থাকবে চিকিৎসকেরা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও থাকছে। তবে তার আগে দেখে নেব সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদন। কয়েকদিন আগের কথা, বড়দিনের পার্ক স্ট্রিট ঠিক ঠিক করছে মানুষের মাথা, লোকে লোকারণ্য। কে বলবে শিয়রের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনো বিদ্যমান? ওমাইক্রন করোনার নতুন প্রজাতি, যা ভয় ধরাচ্ছে, ভাবিয়ে তুলেছে দেশের স্বাস্থ্য মন্ত্রককে। মঙ্গলবারের খবর অনুযায়ী 24 ঘন্টায় দেশে ওমাইক্রন আক্রান্তের সংখ্যা 700-র কাছাকাছি। দেশ তথা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমাইক্রন সংক্রমণ। এক মাসেই বিশ্বের 117টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন প্রজাতি। শতাধিক দেশে ওমাইক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবর। কেন্দ্রের তরফে ইতিমধ্যে 10টি রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় দল। ফলে ওমাইক্রনের বিপদ যে উড়িয়ে দেওয়া যায় না তা স্পষ্ট। চিকিৎসকরা এ নিয়ে সাবধানী বার্তা দিচ্ছেন। ভয় পেতে হবে, ভয় নয়, আতঙ্কগ্রস্ত হবে না, কিন্তু সতর্ক হতে হবে। এই যে সাধারণ কথাগুলো, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা এবং হাত ধোয়া, তার সঙ্গে এসে ভ্যাকসিন নিয়ে প্রথম দিকে অনীহা ছিল। এটা আস্তে আস্তে সবার কথা বলা, প্রচার করা, সেই অনীহাটা এখন কমেছে। সবাই ভ্যাকসিন নিতে আগ্রহী। তাহলে ভ্যাকসিন সবাইকে দিতে হবে। যারা রিস্কি পপুলেশন, ফ্রন্টলাইন ওয়ার্কার, ডাক্তার অথবা বাকি যারা পুলিশ বা আপনারা যারা সাংবাদিক, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদের বুস্টার ডোজের কথাও এসছে। 10 তারিখ থেকে শুরু হবে। ভ্যাকসিন পাওয়া যাবে অ্যাজ পার গাইডলাইন অফ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ICMR, এই যে অথরিটিটা ভ্যাকসিন সম্বন্ধে যে গাইডলাইন দেবেন, সেই নির্দিষ্ট গাইডলাইন মানে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন রিফিউজ করা যাবে না। বছর শেষে উৎসবের মরশুমে ভিড় কমাতে প্রয়োজনে স্থানীয় স্তরে বিধিনিষেধ আরোপ করার কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে এসবের মাঝেই করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন BCCI সভাপতি। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। সৌরভ গাঙ্গুলি BCCI প্রেসিডেন্ট এবং ফর্মার ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে ডিসেম্বর 27 অর্থাৎ গতকাল রাত্রে আমাদের এখানে কোভিড পজিটিভ স্টেটাস নিয়ে ভর্তি হয়েছেন। উনি মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি গতকাল রাত্রেই পেয়েছেন এবং কারেন্টলি হিমোডাইনামিক্যালি স্টেবল আছেন। মেডিকেল বোর্ড তৈরি হয়েছে ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সপ্তর্ষি বাসু এবং ডক্টর সৌতিক পান্ডা, আর ডক্টর দেবী শেঠি এবং ডক্টর আফতাব খানের সাথে আমরা কনসালটেশনে আছি। এই সমস্ত ডাক্তাররা মেডিকেল বোর্ডের থ্রু দিয়ে is keeping a close watch on Saurav Ganguly's health. রবিবার থেকে অসুস্থ বোধ করছিলেন মহারাজ। জানা গেছে সর্দি জ্বরের সঙ্গে ছিল শরীরে ব্যথা। সোমবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে হাসপাতালে তিনি। হাসপাতাল সূত্রে খবর, ককটেল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। হার্ট রীতিমতো হেলদি হার্ট, ভালো হার্টের ড্যামেজ কিছু হয়নি। সুতরাং আর মাইল্ড ধরনের প্রেজেন্টেশন, খুব অল্প উপসর্গ নিয়ে এসছে। সুতরাং মাইল্ড উপসর্গে আগের হার্ট ড্যামেজ না হওয়া কোনো হার্টের অসুখ, তাতে বাড়তি সমস্যা কিছু হওয়ার কথা নয়। আর চিকিৎসা যথাযথ হচ্ছে। আপনারা জানেন 1.5-2 বছর আগে কোনো চিকিৎসা আমাদের ছিল, ওষুধ কিছু ছিল না, সব তো আন্দাজে হাতড়াতে হতো। এখন সেখানে অ্যান্টিবডি এসছে, ককটেল অ্যান্টিবডি। যেহেতু মাইল্ড বলছেন, সৌরভের হার্ট খুব ভালো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি সৌরভ গাঙ্গুলি বাড়িতে থেকে চিকিৎসা করা সম্ভব? এইটা হচ্ছে বায়োল্যাটারাল সিদ্ধান্ত নিতে হবে যে এখন যে অবস্থা আছে, যারা ডাইরেক্টলি যে চিকিৎসকরা চিকিৎসা করছেন তারা বলতে পারবেন যে মাইল্ড কোনো রকম সমস্যা তারা অ্যাপ্রিহেন্ড করছেন কি না। আর পেশেন্ট হিসেবে তারও কথাবার্তা বলে সিদ্ধান্ত নিতে হবে যে সেইখানে যদি চলে যায়, সেখানে যথেষ্ট ব্যবস্থা সৌরের বাড়িতে নিশ্চয়ই আছে, আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই। সুতরাং এটা মিউচুয়ালি ঠিক হয়। বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সাম্প্রতিক সময় বিদেশ যাত্রা করেননি, তবে নিয়মিত রিয়েলিটি শোয়ের শুটিং করেছেন মহারাজ। সম্প্রতি একটি বাংলা ছবির প্রিমিয়ারও গিয়েছিলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলিও। ওমাইক্রন আতঙ্কের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ। সংক্রমিত করোনা ভাইরাস ওমাইক্রন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। এসব মিলিয়ে ঘুরে ফিরে সেই একটি বিষয়,
যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের করোনা ভাইরাস মানুষের পরিচয় দেখে না। তাই বড়দিনের হুল্লোড়ের পর এখন ভাবাচ্ছে বর্ষবড়দের উৎসব। আর উৎসবে ভিড় সামলাতে প্রশাসন কি ভূমিকা নেবে সেদিকেও নজর সকলের। রিপাবলিক বাংলা। তিনটে পোল কোয়েশ্চেন নিয়ে শুরু করবো আজকের আলোচনা। প্রথম প্রশ্নের দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো সব থেকে বেশি চর্চিত এই মুহূর্তে, উৎসবের ভিড়ে কি বাড়ছে আশঙ্কা, আজকে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানুষের সার্বিক সচেতনতার অভাব কি স্পষ্ট। এবং তৃতীয় প্রশ্ন, কেন্দ্র রাজ্য উভয়ের ভূমিকাতেই কি প্রশ্ন উঠছে না। এই তিনটে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন সোজাসুজি স্বর্ণালীতে রয়েছেন দুই চিকিৎসক, রয়েছেন ডক্টর শিবব্রত ব্যানার্জি এবং রয়েছেন শ্যামাশিস ব্যানার্জি। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার শো সোজাসুজি স্বর্ণালীতে। এই সঙ্গেও রয়েছেন বাণিজ্য বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, স্বাগত আপনাকে, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর, আপনাকেও স্বাগত। আমি প্রথমে দুজন ডাক্তারের কাছেই আসি। শিবব্রত ব্যানার্জি এবং শ্যামাশিস ব্যানার্জি দুজনে আমাদের সঙ্গে রয়েছেন। আমি শিবব্রত দা আপনাকে দিয়ে শুরু করি। সত্যি সত্যি বারবার আমরা 2 বছর ধরে যারা ঘরবন্দি হয়ে রয়েছেন, আজকে বছরের শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নগুলো করতে হচ্ছে। সমস্ত বিষয় সবকিছু থেকে দূরত্ব রেখে শুধুমাত্র এই টপিক আলোচনা করতে হচ্ছে, কারণ হচ্ছে মানুষজন থেকে শুরু করে আমরা প্রত্যেকেই, হ্যাঁ নিঃসন্দেহে সচেতনতার অভাব বারবার এসছে, কিন্তু এটাও ঠিক যে সচেতনতার মানে আর কতদিন সচেতন থাকতে হবে, বা এই বিষয়টা করোনা আবারও ঘুরে ফিরে আসছে, ওমাইক্রনের থাবা, আসলে হচ্ছেটা কি? মানে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রকমভাবে দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছে। ডাবল ডোজের ভ্যাকসিনের সার্টিফিকেট রয়েছে ঘরে, মোবাইলে সেভ করে রেখে দিয়েছেন, কোথাও বেড়াতে গেলে লোকজন ডাবল ডোজের সার্টিফিকেট দেখছেন ভ্যাকসিনেশন হয়েছে কিনা, তারপর নিশ্চিন্তে রাস্তায় বেরোচ্ছেন, আবারও কাজকর্ম শুরু হচ্ছে, আবারও নতুন করে কোথাও সবকিছু ছন্দে ফিরছে, তার মাঝখানে দাঁড়িয়ে আবারও নতুন করে সবকিছু ঘেটে যাচ্ছে। তাহলে কি আবারও লকডাউন হবে? তাহলে কি আবারও করোনা আসছে? কি করবেন? কোথায় যাবেন? মানে এই জায়গা থেকে কি আমরা আদৌ মুক্তি পাবো? কি বলবেন আপনি, শিবব্রত ব্যানার্জি? ধন্যবাদ। দীর্ঘ অতিমারিতে আমরা সাধারণ মানুষ, প্রতিটি মানুষ ক্লান্ত, কথা মেনে নিয়ে এবং এই দীর্ঘ ক্লান্তির ফলে কিছুটা কোনো সুযোগে, কোনো উৎসবের রঙে একটু উদাসীনতা দেখানোর সুযোগ পেলেই সেটা আমাদের দেখানোর একটা ইচ্ছা এসে যায়। এটা অনেকটা ওই ছোট বাচ্চাদের পড়াশোনায় ফাঁকি দেওয়ার মতো। কিন্তু আমরা যদি একটু ইতিহাস এবং পরিসংখ্যানের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখব আমরা এর ঠিক 100 বছর আগে যে মহামারী হয়েছিল স্প্যানিশ ফ্লু, সেটা 1918 সালে হয়েছিল। এই স্প্যানিশ ফ্লু, এই মহামারী শান্ত হতে, সেটেল হতে সময় নিয়েছিল 4 বছর, 1918 থেকে 1922 সাল। 100 বছর পরে সারা পৃথিবীতে লোক সংখ্যা বেড়েছে, সারা পৃথিবীতে এক কোণ থেকে আরেক কোণের সময়ের দূরত্ব কমে গেছে। আমরা এখন এখান থেকে লন্ডন 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টায় পৌঁছে যাই। সুতরাং মানুষের গতি অনেক তাড়াতাড়ি হয়েছে, ত্বরান্বিত হয়েছে। তৃতীয়ত, 100 বছর আগে এমন একটা রাজনৈতিক বাতাবহ সারা পৃথিবীতে ছিল যেখানে কোনো একটা দেশে হয়তো কোনো রাজা থাকতো যে বলে দিত এইটা করা চলবে না, মেনে নিতে হবে সবাইকে। কিন্তু 100 বছর পরে মানব অধিকার বেড়েছে, আমাদের নিজেদের ইচ্ছা প্রকাশের অধিকার বেড়েছে। সুতরাং কেউ আমাকে হঠাৎ কালকে একটা চাপিয়ে দিল কিছু একটা মতামত, সেটা আমরা মেনে নাও নিতে পারি। এই 3টে বিশেষ কারণের জন্য যে মহামারী 100 বছর আগে 4 বছর সময় লেগেছিল থিততে, সেই রকমই একটা মহামারী 100 বছর পরে আমরা আশা করতে পারি না 2 বছরের মধ্যে পুরো বিষয়টা মিটে যাবে বা আমরা মিটিয়ে ফেলব। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, ডিজিটালাইজেশন ছিল না সেটা হয়েছে, ইন্টারনেটের উন্নতি হয়েছে, কিন্তু আমি অন্য 3টি কথা বললাম যে 3টের কিন্তু উন্নতি তো হয়নি, সেই 3টে আমাদের বিরুদ্ধে যাচ্ছে মহামারী নিয়ন্ত্রণ। সুতরাং আমরা দিগ্ভ্রান্ত বা উদ্ভ্রান্ত হওয়ার মতো কিছু হয়নি। এটা একটা বিজ্ঞান। মানুষ এবং ভাইরাস
হোস্ট এবং প্যারাসাইট এই দুজনের মধ্যে লড়াই এবং টানাটানি হতে হতে একটা পরিস্থিতি আসবে যখন সমাজে হার্ড ইমিউনিটি একটা লেভেল অবধি উঠে যাবে এবং ভাইরাস তার মারণ ক্ষমতা এবং সংক্রমণ ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে সে আমাদের সঙ্গে সহাবস্থান করবে। কিন্তু শুধুমাত্র ভারতবর্ষই 138 কোটি দেশের একটা দেশ, আর সারা পৃথিবীর বিপুল জনসংখ্যাকে যদি তুমি চিন্তা করো, তাহলে এই ভাইরাস এবং বিপুল জনসংখ্যার মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে উঠতে একটা সময় দিতে হবে। সেই সময়ের আগে যদি আমরা বিভ্রান্ত বা উদ্ভ্রান্ত হই, তাহলে কিন্তু আমরা আরো অনেক জীবন হারাবো। সুতরাং আমার সকলের কাছে একটা করজোড়ে অনুরোধ, আমরা দীর্ঘ অতিমারিতে ক্লান্ত হয়েছি বটে, কিন্তু করোনা বিধি এবং টিকাকরণ দুটোর উপরেই উদাসীনতা দেখানোর আমাদের কোনো জায়গা নেই। এ দুটি ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে এমন কোনো বড় অস্ত্র নেই যার দ্বারা আমরা করোনাকে থামাতে পারব। একদমই তাই, অনেক ধন্যবাদ। শিবব্রত ব্যানার্জির সঙ্গে কথা বলছিলাম। তাহলে কি ধৈর্যই একমাত্র উপায়? আমি আসবো, ডক্টর শ্যামাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, তবে খুব সংক্ষেপে আমি তার আগে একবার আসবো। শুভজিৎ নস্কর রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আর বক্তব্য হচ্ছে যে এই কঠিন আবহ, শুভজিৎ, বিশ্বের বিভিন্ন প্রান্ত এই তার সঙ্গে লড়াই করছে। আমাদের দেশও শুরু থেকে অনেক রকমভাবে অনেক দিক থেকে লড়াই করেছে। কোথাও কি মনে হয় সেই লড়াইয়ের ক্ষেত্রে যেভাবে মানুষকে বোঝানোর জন্য, যেটা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, যে আরও বেশি ধৈর্যশীল হতে হবে, ভাইরাসের সঙ্গে আমাদের দৈনন্দিন সহাবস্থানের জন্য আরও একটু সময় লাগবে, এই পর্ব আরও একটু দীর্ঘায়িত হবে, যেটা এত বছর 100 বছর আগে 4 বছর ছিল, সেটা এখনো 2 বছর হয়েছে সবে মাত্র। সেই জায়গা থেকে রাজনৈতিক ভূমিকা তা নিয়ে কি প্রশ্ন উঠছে না? কেন্দ্র হোক বা রাজ্যের, মানুষকে সচেতন করার ক্ষেত্রে, এই সময় দেওয়ার ক্ষেত্রে, তাদের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে, এবং বিভিন্ন সময়, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সময়ের মধ্যেও কিন্তু নির্বাচন হয়ে যায়, এই সময়ের মধ্যেও কিন্তু মেলা হয়ে যায়, কিন্তু এই জায়গাগুলো কি আদেও আমাদের মনে হয় না যে সেক্ষেত্রে দেশের মানুষকে সেই জায়গাতে, দেশ এবং রাজ্য, রাজনৈতিক ভূমিকা, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যায় এই জায়গায়? মানে স্বর্ণালী, অনেকগুলো অ্যাঙ্গেল যেটা আপনি বললেন, আমি জাস্ট খুব ব্রিফলি টাচ করে যাওয়ার চেষ্টা করব। চিকিৎসকরা আছেন, তারা তো একটা সেই পার্সপেক্টিভটা দেবেন, কিন্তু আমার যেটা সবচেয়ে বড় চিন্তা যে মানে অফ লেট, মানে একেবারে সেকেন্ড ওয়েভ যখন ফেড করছে, তারপর থেকে এই যে পুরো কোভিড-19টা, একদিকে তো যারা ডাক্তারবাবুরা আছেন তারা তাদের মতো চেষ্টা করে চলেছেন, কোভিড-19-এর একটা নিরাময়ের পথ খুঁজছেন, যারা রিসার্চার তারা করছেন, কিন্তু একটা পলিটিক্স এর মধ্যে ঢুকে পড়েছে, যেটাকে আমি পার্সোনালি বলি পলিটিক্স অফ কোভিড-19, মানে কোভিড-19-এর রাজনীতি। এর দুটো অ্যাঙ্গেল আছে, একটা তো একটা গ্লোবাল ইমপ্লিকেশনস তৈরি হচ্ছে, এবং ইন্ডিয়া কিন্তু খুব ইন্টারেস্টিংলি, ইন্ডিয়া এর পুরো সেন্টার স্টেজে থেকে লিড করছে, আর তার সাথে সাথে ন্যাশনাল প্লাস এই রাজ্যগুলোতে বিগত দিনে আমাদের এখানে বিধানসভা ইলেকশন হয়েছে, তার বিভিন্ন জায়গায় বাই ইলেকশন হচ্ছে। এই জায়গায় একদিকে দেখুন, যখন পলিটিক্যাল অ্যাপাথি, মানুষ যেখানে বিভিন্ন জায়গায় ভিড় জমছে, গতদিনে যেটা আপনি দেখাচ্ছিলেন পার্ক স্ট্রিটে যেভাবে মানুষের ভিড় হয়েছে, এটা তো রীতিমতো এই যে পলিটিক্যাল ডিজায়ার নেই মানুষকে থামানোর। যদি রাজনীতির ঊর্ধ্বে যদি কেউ ভাবে যে মানুষকে বাঁচানোর জন্য বা দেশকে বাঁচানোর জন্য বা করোনা ভাইরাস অ্যাজ এ হোল, এই যে রিসেন্ট ভ্যারিয়েন্ট ওমিক্রন, এবং এই যে সৌরভ গাঙ্গুলি নিজে আক্রান্ত হয়েছেন, আমাদের ভাবতে হবে, এবং রাজনৈতিক দলগুলো, যে আজকে যখন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলো কোভিড-19-এর লেটেস্ট মডিউল তৈরি করার জন্য, মানে ভ্যাকসিনের লেটেস্ট মডিউল তৈরি করার জন্য তারা লড়ছে, অন্যদিকে পলিটিক্যালি এইগুলোকে কন্ট্রোল করা হচ্ছে না। আমি জাস্ট দুটো খুব কুইক পয়েন্ট বলার চেষ্টা করব। আপনি ইন্টারন্যাশনালি দেখুন, একেবারে শুরুর দিক থেকে যখন যে ওয়েলদি নেশনস, যেগুলো একেবারে আমরা বলি প্রথম বিশ্বের দেশ, যেমন আমেরিকা বা ইউরোপিয়ান যে দেশগুলো, তারা একদিকে যখন এই যে ভ্যাকসিনের ডোজগুলো তৈরি করে হোর্ডিং করছে, যে ফাইজার বা মডার্না, এগুলো আপনি সাধারণত মার্কেটে পাবেন না, কিন্তু অন্যদিকে চায়নার ব্যাপারটা তুমি পরে আসছি, কিন্তু ভারতের দিকে দেখুন, ভারত ওয়ান অফ দ্য মানে একেবারে উপরের সারিতে, যারা সবচেয়ে বেশি গরিব দেশগুলোতে এই কোভিড-19 ভ্যাকসিন কিন্তু সাপ্লাই দিয়েছে। কিন্তু আবার অন্য
অন্যদিকে যদি ভারতের নিজের ইন্টারনালি দেখা হয় যেভাবে পলিটিক্যালি এটাকে কন্ট্রোল করতে কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে, পশ্চিমবঙ্গ হচ্ছে তার একেবারে জ্বলন্ত উদাহরণ। কিন্তু অন্যদিকে আজকে যখন ওয়েলদি নেশনগুলো তারা হোর্ডিং করছে, ভারত এবং চীন এখানে ডিপ্লোম্যাসি করছে, একেবারে পিওর ডিপ্লোম্যাসি করছে। চীন যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে একেবারে এই যে পাকিস্তান এবং কিছু আরব সিভিলাইজেশন বা এশিয়া প্যাসিফিক যেগুলো মালয়েশিয়া, সিঙ্গাপুর এই কান্ট্রিগুলোকে ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু অন্যদিকে ভারত একটা খুব সদর্থক ভূমিকা নিচ্ছে, যে ভারত আগেও আপনি জানবেন যখন এই যে HIV-র একটা প্যান্ডেমিক তৈরি হয়েছিল আফ্রিকাতে, ভারতই কিন্তু গিয়ে আফ্রিকান কান্ট্রিগুলোকে ভ্যাকসিন মানে ডোজ দিয়ে বাঁচিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী এই যে আমাদের ভ্যাকসিন মৈত্রী যে প্রোগ্রামের আন্ডারে যে বাংলাদেশকে দেওয়া বা অন্যান্য যে এই মালয়েশিয়া, থাইল্যান্ড এবং অন্যান্য যে বিশেষ করে আফ্রিকার যে গরিব দেশগুলো তাদেরকে যখন দিচ্ছে ভ্যাকসিন, অন্যদিকে এই যে জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি, একদিকে তো আফগানিস্তানে কিছুদিন আগেই আমরা টার্মোয়াল কিন্তু দেখলাম। আমার প্রশ্ন শুভজিৎ, সেক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে তো এই ভূমিকা সদর্থক ভূমিকা রয়েছে, কিন্তু দেশের অন্দরে কি হচ্ছে? কুম্ভ মেলা আটকানো হচ্ছে না, গঙ্গাসাগর আটকাচ্ছে না, নির্বাচন আমাদের এখানে দফায় দফায় নির্বাচন হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, পুরো ব্যাক টু ব্যাক নির্বাচন হয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে। আমি বলছি যে তাহলে মানুষের কাছে আমরা কিছুক্ষণ আগে বলছি যে মানুষকে আরো সচেতন হতে হবে, মানুষকে বুঝতে হবে, আরো সময় লাগবে, ধৈর্য রাখতে হবে। সেই জায়গা থেকে কি মেসেজ আমরা পাচ্ছি সরকার থেকে এবং কেন্দ্র থেকে? আমি জাস্ট দুটো লাইন, এই মেসেজ দেওয়া হচ্ছে সব ঠিক আছে, তাহলে সব হচ্ছে নরমাল। আমি জাস্ট খুব তাৎপর্যপূর্ণ কোয়েশ্চেন, আমি জাস্ট দুটো লাইন কুইকলি বলে কানেক্ট করে দেবো আমার যেটা বলছিলাম, যে এই যে পশ্চিমবঙ্গে বিগত দিনে যখন বিধানসভা নির্বাচন হলো এবং একটার পর একটা আপনি দেখুন কি ধরনের হিপোক্রেসি। আমি কোনো একটা রাজনৈতিক দলের নাম বলছি না অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি বলছি রাজনীতি যারা করে তারা অ্যাজ এ হোল। এই যে যখন বিধানসভা ইলেকশন 8 ফেজে হলো, এই মানে কয়েকটা ফেজে যখন বিধানসভার ইলেকশনগুলো হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে এটাকে একেবারে করা উচিত কারণ কোভিড-19। কিন্তু কেউ কোনো একটা পার্টি বলেনি যে এখন এই ইলেকশনটাকে হোল্ড করে রাখা হোক যতদিন না কোভিড-19, কারণ বিগত দিনে পুরসভার নির্বাচনগুলোকে তো হোল্ড করে রাখা হয়েছিল, সেক্ষেত্রে প্রবলেম আছে। কিন্তু আমি বলছি না, হোল্ড মানুষের ছিল, জীবন স্থগিত ছিল বাচ্চাদের স্কুল। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমি আমাদের সঙ্গে আরো একজন চিকিৎসক এই মুহূর্তে এসেছেন, কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার এবং ডক্টর শ্যামাশিস ব্যানার্জি, দুজনের কাছে আমি আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ধৈর্য মানুষ রাখবে ঠিক কতদিন, এবং ধৈর্য রাখার মতো আদৌ সেই পরিবেশ তৈরি হচ্ছে কিনা, তাদের কাছে সেই মেসেজ সমস্ত স্তর থেকে আসছে কিনা। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আজকে, রাজনীতির কারবারিরা হয়তো অন্য কোনো সমীকরণ ভাবছেন, মানুষ ভাবছে কবে মুক্তি পাবো। তাহলে কি রাস্তায় বেরোনোর ক্ষেত্রে 10 বার আরো ভাবতে হবে? এখনো কি সব স্বাভাবিক হবে না? এক শ্রেণীর মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, যতবার নিউজ চ্যানেলের দিকে চোখ রাখেন ততবার কোথাও তারা আতঙ্কে কোথাও আরো বেশি গুটিয়ে যান, এই ভয় যে আরো কি তাহলে আরো একবার কি তাহলে লকডাউন হতে পারে। এসব কিছু প্রশ্নের মধ্যে আজকের এই প্যানেলে আলোচনা করছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। ডক্টর শ্যামাশিস ব্যানার্জি, কি বলবেন আপনি এই জায়গা থেকে দাঁড়িয়ে? সত্যি সত্যি কি ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই? যদি তাই হয় তাহলে সেই ধৈর্যই বা কতদিন মানুষ ধরে রাখতে পারবেন? মানে এইভাবে কতদিন নিজেদেরকে, সেই সচেতনতার বার্তা আমরা বারবার বলছি, সচেতনতা কোথায়? সেই সচেতনতা সত্যি সত্যি কি এইভাবে 2 বছর পরও একই ছবি দেখতে পাওয়া সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে কি অনিবার্য এই পরিণতি যে আরো একবার করোনা ওমাইক্রনের থাবা? কি বলবেন? দেখুন, ধৈর্য মানেটা কি? ধৈর্য মানেটা হচ্ছে যে আপনাকে যেটা সবাই মিলে এতদিন ধরে বলা হয়েছে যে করোনা, যে ন্যূনতম করোনা বিধি সেটা হচ্ছে যে পাবলিক প্লেসে মাস্ক পরা, মাস্ক খোলবার আগে এবং পরে হাত ধোয়া বা স্যানিটাইজ করা, এবং আননেসেসারি লোকের সাথে গায়ে না পড়া, সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারেন বজায় রাখা। যদিও বাসে, ট্রামে, ট্রেনে, অটোয় সেটা সবসময় সম্ভব হচ্ছে না, কিন্তু মানুষ এটার সঙ্গে যদি আপনি ধরুন স্কুলের একটা তুলনা করেন বা একটা কলেজের তুলনা করেন বা আপনার অফিসেরই তুলনা করেন, তাহলে আপনার অফিসেও একটা মিনিমাম ডেকোরাম আছে, স্কুলে একটা মিনিমাম আপনাকে একটা বেঞ্চে বসতে হয়, মাস্টারমশাই আসলে আপনাকে তার কথা শুনতে হয়। তো আপনি যদি সব ব্যাপারেতেই এই মানসিকতা নিয়ে সেটাকে অ্যাপ্রোচ করেন যে আমি তো ধৈর্য রাখতে পারছি না, স্কুল 6 ঘন্টা চলছে, তার মধ্যে 4 ঘন্টা আমাকে বাইরে গিয়ে ফুটবল খেলতে হবে, তাহলে তো হবে না। সো হেন্স এটাকে এই লাইটে দেখলে মুশকিল।
এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা সমাজের একটা সমস্যা, এটা আপনার আমার কারোর ইন্ডিভিজুয়াল সমস্যা নয়, এটা শুধু আপনার আমার বাড়ির সমস্যা নয়, এটা সমাজের সমস্যা। সো হেন্স আপনি সমাজবদ্ধ জীব হিসাবে সমাজের যে বেনিফিটগুলো এত বছর ধরে পেয়ে এসেছেন, আজকে আপনাকে সমাজকে কিছু ফেরত দিতে হবে। তো সেই ফেরত দেওয়াটা হচ্ছে যে আপনি সমাজের সবার কথা ভাবুন, যে হেলথ কেয়ার ওয়ার্কার, যে পুলিশ, যে ব্যাংকের যারা স্টাফেরা ফেস টু ফেস করছেন, আপনারা যারা সাংবাদিক বিভিন্ন সময় যাচ্ছেন, এদের সবাইকার কথাই তো সমাজকে ভাবতে হবে। সুতরাং যে কোনো কার্যের যে পরিকল্পনাটা আপনাকে এইটা মাথায় রেখেই করতে হবে। আপনি আগে কার্যের পরিকল্পনাটা করবেন, তারপরে ভাববেন যে ও আচ্ছা আচ্ছা করোনা আছে তাহলে 1 2 3 4 5 করতে হবে, তা করলে চলবে না। আপনাকে কারেন্ট সিনারিওতে যতক্ষণ না এমন একটা হার্ড ইমিউনিটি হচ্ছে যেখানে করোনা একটা এন্ডেমিক সিচুয়েশনে একটা লো কি ইনফ্লুয়েঞ্জার মতো অসুখে পরিণত হবে, যেটা হবেই, সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাকে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। আর রইল বাকি ভ্যাকসিনের কথা, ভ্যাকসিন সব সময়তেই বলা হয়েছে যে ভ্যাকসিন আপনাকে সিভিয়ার ইলনেস থেকে প্রোটেক্ট করবে। আপনি করোনার ভ্যাকসিন নিয়েছেন বলে আপনার করোনা হবে না, এই কথা কখনো কোথাও কেউ বলেনি, কোনো ট্রায়ালে পাওয়া যায়নি, আপনারাও কখনো বলেননি, আমরাও কখনো বলিনি। তো মানুষকে এই জিনিসটা পরিষ্কার বুঝতে হবে যে ভ্যাকসিন নিতে হবে, এবং সরকারি যেটা ভবতোষদা বলছিলেন যে সরকারের থেকে যে একটা রূপরেখা আসবে সেই রূপরেখাটা ফলো করতে হবে। আমি ভ্যাকসিন নেব, আমি অমুক ভ্যাকসিনটা নেব, এই ধরনের মানসিকতা আবার সমাজের হিতের পরিপন্থী। একদম। আমি এই জায়গাতে বলি যে মানে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু এখন যথেষ্টই আগ্রহী, ভ্যাকসিন প্রায় প্রত্যেকে কোর্স কমপ্লিট করে ফেলেছেন। আর আমি একটা অন্য প্রশ্ন রয়েছে আমার সমস্ত চিকিৎসকেরা মানে যারা রয়েছেন এখানে তাদের প্রত্যেকের কাছে কমন প্রশ্ন, কুণালবাবুর কাছে আমি আসবো, যে এই যে বলা হচ্ছে ন্যূনতম কোভিড বিধি তো সাধারণ মানুষ যে মাস্ক পরে থাকা, হাত স্যানিটাইজ করে, এটা আমরা 2 বছর ধরে শুনে আসছি। আজকে যখন সৌরভ গাঙ্গুলির মতো ঘটনা সামনে আসছে, মানুষের আমি সাধারণ প্রশ্ন বলছি একদম, যেগুলো আমাদের কাছে প্রায় সময় আসছে, তাহলে কি সৌরভ গাঙ্গুলি কোভিড বিধি মানেননি? উনি কি সমাজের এই স্তর তারা কি মুখে মাস্ক পরছেন না, বা তারা কি হাতে স্যানিটাইজার লাগাচ্ছেন না? তাদেরও তো হচ্ছে, বাড়িতে বসে থেকেও তো লোকের হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব পার্টিনেন্ট প্রশ্ন এটা আপনার। সেটা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় সমাজের বিধি মানছেন কি মানছেন না সেটা দেখতে হবে। যে উনি এই যে অসুখটা হয়েছে, ওনার যেই সর্দি জ্বর হয়েছে, উনি টেস্ট করিয়েছেন, নিজেকে আইসোলেট করেছেন, একটা হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসকের আন্ডারে আছেন, এটাও একটা ইম্পর্টেন্ট সমাজবিধি। কিন্তু অনেক লোক আপনি দেখবেন যাদের সর্দি জ্বর হচ্ছে, তারা একটা কোনো অদ্ভুতভাবে তারা খবর পেয়ে যাচ্ছে যে তাদের করোনা হয়নি, এবং তারা এই যে করোনা, এই যে R0 বা R0, এই ব্যাপারটাকে যে আপনি ধীরে ধীরে বাড়ছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন আবার করোনার সংখ্যা বাড়ছে, তার কারণটা হচ্ছে এই কমপ্লেসেন্সি। আজকে ধরুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জ্বর হয়েছে, সর্দি হয়েছে, সঙ্গে সঙ্গে করোনা টেস্ট করেছেন, এবং করোনার একটা একটা ব্যাপার রয়েছে যে আপনি করোনার হাত থেকে বাঁচার চেষ্টা করতে পারেন, আপনি করোনার হাত থেকে বাঁচবেনই এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি সেটা হতো তাহলে এত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আমরা হারাতাম কেন? আমরা তো সবাই পিপিই পরেই করোনা ওয়ার্ডে যাই। আপনি কোন চিকিৎসক স্বাস্থ্যকর্মীকে দেখেছেন পিপিই ছাড়া করোনা ওয়ার্ডে যেতে? কিন্তু সেখান থেকেও তো স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের করোনা হয়েছে। সো জিরো রিস্ক করা সম্ভব নয়। যেহেতু জিরো রিস্ক করা সম্ভব নয়, সেহেতু আমি করোনা বিধি মানবো না, এটা কোনো যুক্তি হতে পারে না। হেলমেট পরলেও আপনার অ্যাক্সিডেন্ট হলে মাথায় চোট লাগতে পারে, হেন্স আমি কখনো হেলমেট পরবো না, হেলমেট ছাড়া বাইক চালাবো, এই আইনটা বা এই ধরনের কম্প্যারিজন বা এই ধরনের ব্যাখ্যা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। সুতরাং কাউর সবকিছু প্রিকশন নেওয়া সত্ত্বেও করোনা হতে পারে, আনফরচুনেটলি যেমন ওনার হয়েছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি করোনা বিধি মানেননি। হয়তো উনি পারফেক্টলি করোনা বিধি মেনেও ইট হ্যাজ স্প্রেড, ঠিক যেমন আমাদের বহু লোকেরই স্বাস্থ্যকর্মী ডাক্তারদের করোনা হয়েছে সবকিছু বিধি মানা সত্ত্বেও। আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, ডক্টর কুণাল সরকার আমাদের সঙ্গে রয়েছেন, যে তাহলে কি সত্যি সত্যি এখনো পর্যন্ত এই রহস্যটা অধরাই রইল, এবং সেক্ষেত্রে মানুষ আরো অনেক দিন এইভাবে মানে কোথাও এই 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 বিষয় এই আবর্তের মধ্যেই থেকে যাবে? মানে আমার এর পাশাপাশি যে বিষয়গুলো আসছে, সত্যি সত্যি যে ভয়টাও কোথাও ভাবাচ্ছে মানুষজনকে, যে তাহলে কি আরো একবার সেই লকডাউনের হাতছানি, সেই ভয়ঙ্কর সময় যে 2 বছর কাটিয়েছে মানুষ, কি বলবেন ডক্টর সরকার?
দেখো, আমি ব্যক্তিগতভাবে আমি লকডাউনের বিশ্বাস করি না, কারণ লকডাউন ইজ আ পাবলিক হেলথ ফেলিয়ার। লকডাউন দিয়ে কোনো রকম জনস্বাস্থ্যের কোনো রকম অভিসন্ধি আমাদের সিদ্ধি হয়নি বা হয় না। লকডাউনের যদি বিন্দুমাত্র একটা লাভ হয়ে থাকতো, বা সেটা আমাদের ক্ষেত্রে হয়নি। কেন হয়নি? কারণ আমাদের লকডাউনটা ঠিক মাসে হয়েছিল, ভুল বছরে হয়েছিল। আমাদের লকডাউনটা হবার কথা ছিল মার্চ 2021-এ, এটা হয়ে গেছিল মার্চ 2020-তে। তো ইন্ডিয়ার লকডাউন ইজ আ কমপ্লিটলি মিসটাইমড এফার্ট, সেটা নিয়ে আমরা অন্যান্য আলোচনায় যাব না। তো এখন লকডাউনের জীবনী বৃত্তান্ত নিয়ে হয়তো আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে। লকডাউন দিয়ে কখনো কোনো প্যান্ডেমিককে নির্মূল করা যায়নি। একটাই সীমিত লকডাউনের এফেক্ট থাকে, সেটা হলো যে ইনফেকশনের যে পিকটা, সেই পিকটাকে তরতর করে উঠতে দেয় না, অর্থাৎ করে আমাদের হসপিটাল এন্ড অল দ্যাট সেগুলো ওভারফ্লাডেড হয়ে যায় না। তো সেটা ভারতবর্ষের ক্ষেত্রে করা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা হলো প্যাকেটের উপরে দাঁড়িয়ে। আমরা সবাই মনে করি যে আমরা খুব পালোয়ানি করছি, আমরা হেলথ কেয়ারের দিক দিয়ে আমরা একটা অপরিপুষ্ট তালপাতার সেপাই। সুতরাং ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে বেহাল করে দিতে বেশিক্ষণ লাগে না। এবার নেক্সট পয়েন্ট হলো যে আমরা যে ওমিক্রন নিয়ে এখন কথা বলছি, দুটো পয়েন্ট আমরা মাথায় রাখি। প্রথমত হচ্ছে ভারতবর্ষে দৈনিক 10,000 12,000 করে যথেষ্ট পরিমাণে এর আগের অবতার বা ডেল্টা ভাইরাসই আমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু প্রেজেন্ট আছে। সুতরাং আমরা যে বেহিসেবি বা পাগলামোগুলো করছি, হঠাৎ 4-5 লক্ষ লোক আমরা পার্কস্ট্রিটে চলে গেলাম, যে যীশুখ্রিস্ট বোধহয় হেঁচকি হোঁচট খেতে শুরু করেছেন বাঙালির এই সাংঘাতিক যিশু সুলভ একটা উন্মাদনা দেখে। যে এই সমস্ত কথাগুলো যে কেবল ওমাইক্রনকে টেনে আনবে তা নয়, তাদের বেচারা বাড়ি ঘর ধরে গিয়ে তারা যে কত লোককে এই প্রেজেন্ট এক্সিস্টিং ভাইরাল স্ট্রেন দিয়ে ইনফেক্ট করবে, সেটা আমাদের নিকট ভবিষ্যৎ বলে। আর ওমাইক্রন থেকে যদি যে জিনিসটা সাউথ আফ্রিকায় হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, নেদারল্যান্ডসে এখন হচ্ছে, যে ওমাইক্রন যেহেতু তাড়াতাড়ি স্প্রেড করে, সেটা কি ডেল্টাকে ওভার পাওয়ার করে দেবে? একটা ইলেকশনের মতো, যে পার্টি বি একেবারে সেই মানে সিংহাসনটা পাল্টে পার্টি এ কে একেবারে পর্যুস্ত করবে, সেটা হওয়া সম্ভব, কিন্তু ভারতবর্ষ এখনো সেই ফেজে আসেনি। আর ওমিক্রন বাই ইটস নেচার ইজ আ মাইল্ডার ইনফেকশন। তার মোর্টালিটি প্রায় 75 ভাগের 1 ভাগ, কিন্তু তার ইনফেক্টিভিটি বেশি। আজকে যে দেশেরা ওমাইক্রন ইনফেকশনে ঝামেলায় পড়ছে, তাদের ঝামেলাটা কিসে? তাদের ঝামেলাটা হসপিটালাইজেশন নিয়ে অতটা নয়, তাদের ঝামেলাটা মৃত্যু রেট নিয়ে নয়, তাদের ঝামেলাটা হচ্ছে একসঙ্গে ধরো তোমাদের টিভি চ্যানেলে যে 300 জন লোক কাজ করে, হঠাৎ করে একসঙ্গে 100 জন লোকের গলা খুসখুস জ্বর হতে শুরু করলো। তো এইরকম করে সেটা মিডিয়া হোক, কলকারখানা হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, সংক্রমণটা বেশ ভালো রকম ভাবে ছড়াচ্ছে, খুব দ্রুত ছড়াচ্ছে ক্ষেত্রে। So that is the main problem in the world. আমি আসবো কুণাল বাবু, যে এই সচেতনতার সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ দত্ত। আমার অনির্বাণের কাছে একটা প্রশ্ন রয়েছে, মানে একদিকে বারবার চিকিৎসকরা যে বিষয়ে বলছেন যে আরো সচেতন হতে হবে, শুভজিৎ একটা অন্য দিক থেকে বললেন যে সচেতন তো মানুষ হতে হবে, কিন্তু সরকার বা রাজনৈতিক দল তাদের ভূমিকা, তাদের সদিচ্ছা নিয়েও তো প্রশ্ন থাকে। হঠাৎ করে উৎসবের আবহে যেখানে সত্যি বিষয়টা তো ভয়ঙ্কর হতে পারছে, যেখানে ওমিক্রনের থাবা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কত সহজে নাইট কারফিউ তুলে দেওয়া যায়। কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে বলছি অনির্বাণ, যে এই 2 বছরের করোনা আমরা দেখেছি একটার পর একটা আমাদের পারফর্মিং আর্টসের যদি অন্তত ইন্ডাস্ট্রি ধরি, আমরা পারফর্মিং আর্টের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গিয়েছে। কত মানুষ পেশা বদলে নিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাশাপাশি আরও একটা শ্রেণী বলছে যে এটা তো প্যারালাল একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, এত সহজে শেষ হবে না। আসল কি মানুষ সত্যি তাহলে দিগ্ভ্রান্তের মতো, মানে তাহলে মিসগাইড হচ্ছে, কোথাও মিসগাইডেড হচ্ছে, নাকি বিষয়টা যেভাবে আসল যে ছবিটা, সেই ছবিটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে না? মানে সব মিলিয়ে একটা অদ্ভুত রকমের জগা খিচুড়ি। যত দিন যাচ্ছে নতুন তত্ত্ব কোথাও সামনে চলে আসছে। অনির্বাণ, একদমই স্বর্ণালী, আমি বলবো মানুষ দিগ্ভ্রান্ত নয়, মানুষ কনফিউজড। এবং এই কনফিউশনটা কিন্তু মানে সরকারি দিক থেকেও হয়েছে, এবং তার মধ্যে WHO আছে, ICMR আছে, সরকার বলেছে, সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে করোনা দেশ থেকে চলে গেছে। মানুষ লকডাউনে কিন্তু 82 দিন সাধারণ
সরকার সাধারণ মানুষকে যা যা দিক নির্দেশ করেছিলেন, মানুষ কিন্তু সহযোগিতা করেছিল সরকারের সঙ্গে। কিন্তু এতদিন পরেও আমরা জানি না। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলছি। এই রবিবার দিন আমি একটি মলে আমার ছেলেকে নিয়ে যাই একটা প্রচলিত সিনেমা দেখাতে। সিনেমা দেখতে গেলে কিন্তু আপনাকে ডবল ডোজের ভ্যাকসিন দেখাতে হবে, নাহলে এন্ট্রি হবে না। কিন্তু এন্ট্রি হওয়ার পরে যে লোকটা ঢুকে গেল তার মুখে মাস্ক রইল কি রইল না সেটা সার্ভিলেন্স সিস্টেম নেই। কে কার গায়ে বসে খাচ্ছে, কার পাশে বসে দাঁড়িয়ে রয়েছে, এইসব নিয়ে কিন্তু কোনো সার্ভিলেন্স সিস্টেম নেই। তো আমাদের দেশে ভারতবর্ষে এটা মেনে নিতে হবে যে স্বাস্থ্যবিধির কথা বারবার ডাক্তারবাবুরা বলেছেন, সেই স্বাস্থ্যবিধি কিন্তু সবাই মেনে নিচ্ছেন না। এবং এই মেনে না নেওয়ার ফলে আমি আপনাকে খুব একটা মানে কঠিন বাস্তবতা বলছি যে সরকারের কাছে মৃত্যু একটা সংখ্যা হতে পারে, কিন্তু আমার আপনার কাছে কিন্তু মৃত্যু মানে একটা প্রিয়জনকে হারানো। আমি রিসেন্টলি একজনকে হারিয়েছি আমার মানে পরিবারের মধ্যে থেকে, যার 2টো ডোজ ভ্যাকসিনেশন ছিল, তারপরেও কিন্তু তার মৃত্যু হয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটা কথা বলছি যে ভয় পেলে চলবে না। আপনি যেটা বলছিলেন জীবন ও জীবিকার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে, নাহলে কিন্তু মানুষ করোনাকে আদৌ রাখা সম্ভব হচ্ছে অনির্বাণ। দেখুন দেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আমি যদি সেই জায়গা থেকে আসি, আমি যেটা বললাম যে একটা প্রফেশন কোথাও আমি দেখেছি সেখানে তালা পড়ে যেতে, মিডিয়া অন্তত সেই ছবিটা মানে সংবাদ মাধ্যমে কাজ করে হিসেবে আমি দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি সত্যি অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই এখনো পর্যন্ত একটা শ্রেণী বলছে করোনা যুদ্ধ দেখানো হচ্ছে, কিন্তু অর্থনীতির উপরও তো প্রভাব পড়ছে। মানুষ সহযোগিতা করেছেন, আরও হয়তো করবেন, কিন্তু সামগ্রিক ছবিটা কি দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে? না, সামগ্রিক ছবি দেখুন প্রত্যেকটা স্টেক হোল্ডার্সকে নিয়ে আপনাকে চলতে হবে। এবার এর মধ্যে যদি দেখেন কোভিডকে নিয়ে তো ব্যবসা হয়েছে, কোভিডকে নিয়ে হসপিটাল ব্যবসা করেছে, কোভিডকে নিয়ে বিভিন্ন ফার্মা কোম্পানি ব্যবসা করেছে, এবং এই আজকের দিনে যে বুস্টার ডোজ নিয়ে কথা হচ্ছে স্বর্ণালী, আপনি যারা প্রথম ডোজের পর সেকেন্ড ডোজ নিয়েছিলাম, আমরাও কিন্তু তখন বলাবলি করছিলাম যে আর কয়েকদিন পরে হয়তো বুস্টার ডোজ নিতে হবে। সেটা আজকের দিনে আলোচনা হচ্ছে, সরকার হয়তো তার মধ্যে একটা কনসেন্ট দিতে চলেছে আগামী দিনে। এই বুস্টার ডোজ কতদিন নিতে হবে এবং তা নিয়ে ভ্যাকসিন নির্মাতা যেসব কোম্পানি রয়েছে সেই কোম্পানি যে কত ব্যবসা করবে, সেই ব্যবসার অংশীদারি যারা আছে তারা কতটা লাভ নেবে এবং সাধারণ মানুষকে বিপদে চালিত করে সেটা আমরা জানি না। এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে আরও একটা কথা বলছি, আমরা সাধারণভাবে ডাক্তারবাবুদের মুখের দিকে চেয়ে থাকছি, ডাক্তারবাবুরা যেগুলো বলছেন সেগুলো আমরা মেনে নিচ্ছি। আপনি আজকে যে প্রতিবেদনটা দিয়ে শুরু করলেন, দেখুন আমি খুব ব্যক্তিগত পর্যায়ে যাচ্ছি না, কিন্তু সৌরভ গাঙ্গুলির মতো একদম সেলিব্রিটি যদি কোভিড বিধি না মেনে তার যদি কোভিড হয়ে থাকে, জানি না আমি, তার মতো একজন সেলিব্রিটি কিন্তু আজকে হসপিটালে যাচ্ছেন, ভর্তি হয়ে যাচ্ছেন। আগামী দিনে যদি এটা প্রথা হয়ে যায়, আমাদের সঙ্গে যেসব ডাক্তারবাবুরা আছে তারা আরও ভালো বলতে পারবেন। কিছু কিছু যাদের ক্ষমতা আছে, অর্থের যোগান আছে, তারা কিন্তু গিয়ে হসপিটালে গিয়ে একটা সিটে গিয়ে ভর্তি হয়ে যাবেন এবং সেই সিটে কিন্তু অন্য যে মুমূর্ষ রোগী, সেই রোগী সেইখানে জায়গা পাবে না। এবং আগামী দিনে যদি এটা প্রচলিত হয়ে যায়, তখন কিন্তু আবার সেই হসপিটাল নিয়ে ব্যবসা হবে এবং সাধারণ মানুষ যার সত্যি সত্যি ট্রিটমেন্টের দরকার আছে, আইসিইউ বেডের দরকার আছে, ভেন্টিলেশনের দরকার আছে, তাকে হয়তো রাস্তাতে বিনা চিকিৎসায় আরো একবার করে আমরা সেই অন্ধকার জায়গাটার দিকে এগিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে চিকিৎসকেরা আমাদেরকে সতর্ক করছেন, তারা তাদের দিক থেকে বলছেন, কিন্তু সত্যি সত্যি কোথাও রাস্তা বোধহয় এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। এই সময়তে সত্যি আরেকটু ধৈর্য ধরতে হবে, চিকিৎসকদের ভাষায় আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু এই অপেক্ষা করেও যে শেষ পর্যন্ত সুফল পাওয়া যাবে এটারও কোনো দিক নির্দেশ কিন্তু আমাদের কাছে আসছে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি সত্যি একদিকে যদি আরও পুরো বিষয়কে, পুরো সময়টাকে একটু খালি হলেও ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাহলে সময় সেই সময়ের ভরসাতে কোথাও আমাদের থাকতে হবে। এখনো পর্যন্ত আমাদেরকে নিজেদেরকে সচেতন করা ছাড়া আর এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো অপশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে বর্ষবরণ রয়েছে, তাই একটাই অনুরোধ এই জায়গা থেকে, প্রত্যেকে একটু সচেতন হন, আরেকটু হন না। এতদিন অপেক্ষা করলেন, আরেকটু অপেক্ষা করে দেখা যাক না যে আলটিমেটলি সত্যি সত্যি এই করোনা, এই মহামারী থেকে সত্যি আমাদের মুক্তি হয় কিনা। সময় একদম শেষ, প্রত্যেকে অনেক ধন্যবাদ। এই আলোচনা এখানেই শেষ করছি, ফিরে আসছি আর একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 4 পুর নিগমের ভোট বিজ্ঞপ্তি জারি হলেও আইনি জটে আটকে রয়েছে হাওড়া পুর ভোটের ভাগ্য। হাওড়া পুর ভোট নিয়ে এবার মামলা করালো আদালতে। কমিশনের ভূমিকায় তুঙ্গে রাজনৈতিক চাপানোতে নজর রাখছি এই খবরেও। আইনি জটে আটকে হাওড়া পুর ভোট। 4 পুর নিগমের ভোট বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হলো মামলা। আপনারা জানেন কালকে কোর্টে দেওয়া সাবমিশনের বাইরে গিয়ে একটা নোটিফিকেশন হয়েছে।
কোর্টে তারা বলেছেন 2টো ফেজে ভোট করাবেন এবং সেটা মেমো দিয়ে বলেছেন। হাইয়েস্ট কনস্টিটিউশনাল অথরিটি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলেন, সেখানে কতটাই নির্বাচন ঠিক করে হবে সেটাও একটা প্রশ্ন, আদৌ নির্বাচন হবে কিনা সেটাও প্রশ্ন। হাওড়া বালি সংশোধনী বিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। হাওড়ার নির্বাচনটা কবে হওয়ার কথা ছিল? হাওড়ার নির্বাচন যখন ডিউ হয়েছে তখন করোনা ছিল না। হাওড়ার নির্বাচন যখন ডিউ হয়েছে তখন হাওড়া বালির সমস্যা ছিল না। হাওড়ার মানুষকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক দখলদারি কায়েম রাখার জন্য। তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা নির্বাচিত প্রতিনিধি গত 3.5 বছর কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। সবচেয়ে আগে কোনো কর্পোরেশনের মেয়াদ অতিক্রম করে থাকলে সেই কর্পোরেশনটার নাম হচ্ছে হাওড়া। হাওড়া পুরভোট বিজ্ঞপ্তি জারি না হওয়ায় রাজ্যপালকেই দুষছে বিরোধীরা। রাজ্যপাল সই করেনি। বিধানসভায় যে বিলটা পাশ হয়েছিল হাওড়া কর্পোরেশন এবং বালিকে আলাদা করে, সেই বিলটা রাজ্যপাল নানা অজুহাত দেখে সই করেনি, তার ফলে কমিশন করতে পারল না। সব মিলিয়ে হাওড়া পুর নিগম নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক তরজাও তুঙ্গে। রিপাবলিক বাংলা। সামনেই রয়েছে বর্ষবরণের রাত, এর মধ্যেও রয়েছে এই সময় কোথাও ক্রিসমাস ছুটি পালন করছেন তারা অনেকেই। আমার একটাই বক্তব্য, এই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি সত্যি সচেতন হন, কারণ যে ভয়ঙ্কর দিনগুলো আমরা বিগত 2 বছর ধরে দেখে এসেছি সেই দিনগুলো যেন আর দেখতে না হয়। তাই অনেকটাই নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি এখানে, আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57। নমস্কার।